হ্যালো, আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি ক্লাস 11-এর দ্বিতীয় অধ্যায়ের রাষ্ট্রবিজ্ঞানের কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই মূল আলোচনা শুরু করবার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে পরে একটু লাইক করো। চলো শুরু করি আজকের মূল আলোচনা। আজকে আমরা রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য এবং রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত একটি বিশেষ মতবাদ অর্থাৎ বল প্রয়োগ মতবাদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমরা কিছু ছোট প্রশ্ন একটু দেখে নিই। দেখো কি বলছে, রাষ্ট্র গঠনের মূল উপাদান কি কি? আমরা আগের ভিডিওতেই শিখেছিলাম রাষ্ট্র গঠনের মূল উপাদান হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌম। এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটি যদি অনুপস্থিত থাকে তাহলে সেই প্রতিষ্ঠানকে আমরা কখনো রাষ্ট্র বলতে পারবো না। ঠিক আছে, তাহলে একটা রাষ্ট্র হতে গেলে এই চারটি প্রধান বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। এইবার যদি আমরা বলি পশ্চিমবঙ্গ কি রাষ্ট্র? না। কেন বলা যাবে না পশ্চিমবঙ্গকে রাষ্ট্র? পশ্চিমবঙ্গে তো জনসমষ্টি আছে, পশ্চিমবঙ্গের নির্দিষ্ট আয়তনের ভূখণ্ড আছে, পশ্চিমবঙ্গেও একটি সরকার আছে যে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থাটাকে পরিচালনা করছে। কিন্তু পশ্চিমবঙ্গে একটা বৈশিষ্ট্য নেই, সেটা কি বলতো? সার্বভৌম ক্ষমতা নেই। কেন নেই? কারণ পশ্চিমবঙ্গ ভারত সরকারের অধীনে কাজ করে, অর্থাৎ ভারতের যে সংবিধান আছে সেই সংবিধান মেনে তাকে চলতে হয়। পশ্চিমবঙ্গের নিজস্ব কোনো সংবিধান নেই, তার মানে সে তার নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারবে না। ভারতের সংবিধান অনুসারে বা ভারতের আইনসভার নির্দিষ্ট আইন অনুসারেই তাকে কাজ করতে হয়। তার মানে পশ্চিমবঙ্গের কোনো সার্বভৌম ক্ষমতা নেই। জনসমষ্টি আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, সরকার আছে, কিন্তু সার্বভৌম ক্ষমতা না থাকবার জন্য পশ্চিমবঙ্গকে রাষ্ট্র বলা যাবে না। একইভাবে বিহার, সেটাও রাষ্ট্র নয়, আসাম, সেটাও রাষ্ট্র নয়, কারণ তাদের কারোরই সার্বভৌম ক্ষমতা নেই। আবার সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও, এটা কি রাষ্ট্র? না, একেও রাষ্ট্র বলা যাবে না, কারণ এরও নির্দিষ্ট জনসমষ্টি নেই, নির্দিষ্ট ভূখণ্ড নেই, আবার সার্বভৌম ক্ষমতাও নেই। তাই সম্মিলিত জাতিপুঞ্জকেও আমরা রাষ্ট্র বলতে পারবো না। এরপর আমরা দেখি সার্বভৌম ক্ষমতা হলো রাষ্ট্রের প্রাণ। এ কথাটা কে বলেছিল? এ কথাটা বলেছিল অধ্যাপক গেটেল। ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে বর্তমানে? ভারতে এখন বর্তমানে 29টি অঙ্গরাজ্য আছে। তেলেঙ্গানা একটি নতুন অঙ্গরাজ্য। ঠিক আছে, তারপর আমি রাষ্ট্র এ কথাটা কে বলেন? ফরাসি সম্রাট চতুর্দশ লুই এ কথাটা বলেছিলেন। লেভিয়াথান গ্রন্থের লেখককে? টমাস হবস। এবার আমরা দেখব মূল আলোচনা, রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য কী। একসময় মনে করা হতো রাষ্ট্র ও সরকার একই জিনিস। হবস তার লেভিয়াথান গ্রন্থে লিখেছিলেন রাষ্ট্র আর সরকার একই, কিন্তু বাস্তবে কিন্তু রাষ্ট্র আর সরকার এক জিনিস নয়। আমাদের সাধারণ একটা ভুল ধারণা হয় যে সরকার মানেই রাষ্ট্র, রাষ্ট্র মানেই সরকার, কিন্তু এ কথা ঠিক নয়। রাষ্ট্র আর সরকার দুটি আলাদা জিনিস, এদের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন দেখো কি কি পার্থক্য? প্রকৃতিগত পার্থক্য। রাষ্ট্র একটি তাত্ত্বিক ধারণা, রাষ্ট্রকে চোখে দেখা যায় না, এটি বিমূর্ত। কিন্তু বিমূর্ত রাষ্ট্রের বাস্তব রূপ হলো সরকার, অর্থাৎ রাষ্ট্রের যে ইচ্ছা তা সরকারের মাধ্যমেই বাস্তবায়িত হয়। রাষ্ট্রের যে সংবিধানটা আছে সেই সংবিধানের আইনগুলিকে বা নিয়মগুলিকে কার্যকর করে হচ্ছে সরকার। মানে সরকার হচ্ছে কার্যকরী প্রতিষ্ঠান, তাকে দেখা যায়। কিন্তু রাষ্ট্র একটা তাত্ত্বিক ধারণা, তাকে তুমি কখনো দেখতে পারবে না, তাকে অনুভব করতে পারবা কিন্তু তাকে কখনো তুমি দেখতে পারবে না। সরকারকে দেখা যায়, তার মানে প্রকৃতিগতভাবে রাষ্ট্র আর সরকার আলাদা জিনিস। আবার স্থায়িত্বের ক্ষেত্রেও পার্থক্য আছে। সরকার নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় আসে। একটা সরকার জনগণের ভোটে 5 বছরের জন্য বা 6 বছরের জন্য ক্ষমতায় আসে, তারপর সেই সময় পার হয়ে গেলে পরে সেই সরকারকে পদত্যাগ করতে হয়, তারপর আবার নতুন করে ভোট হয়, আবার হচ্ছে নতুন সরকার গঠিত হয়। তবে সরকার নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় আসে, সেই সময় পার হয়ে গেলে সরকার ভেঙে যায়। কিন্তু রাষ্ট্র একটা স্থায়ী প্রতিষ্ঠান, রাষ্ট্র কিন্তু কোনো মানে তাকে ভেঙে দেওয়া যায় না। যতদিন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা থাকবে ততদিন একটা রাষ্ট্রের অস্তিত্ব বজায় থাকবে, তাকে তুমি ভাঙতে পারবে না। সরকার যেমন নির্দিষ্ট সময় পর পর ভেঙে যায় বা পরিবর্তন হয়, রাষ্ট্র কিন্তু তা হয় না। তার মানে রাষ্ট্র একটা স্থায়ী প্রতিষ্ঠান। এছাড়া রাষ্ট্র সরকারের আরও অনেক পার্থক্য আছে, যেমন ভূখণ্ডগত পার্থক্য।
রাষ্ট্রের একটা অপরিহার্য উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড না থাকলে পরে কখনো রাষ্ট্র গঠিত হতে পারে না। কিন্তু সরকারের তেমন কোনো নির্দিষ্ট ভূখণ্ড বলে কিছু নেই। এরপর আরও একটা পার্থক্য, সার্বভৌমিকতার পার্থক্য। একটু আগেই বললাম যে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা হচ্ছে সার্বভৌম ক্ষমতা, কিন্তু সরকারের কিন্তু সার্বভৌম ক্ষমতা নেই। রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা তাকে সরকার শুধু প্রয়োগ করে মাত্র। তার মানে সরকার হচ্ছে প্রয়োগকারী প্রতিষ্ঠান, হয়তো সরকারের কিন্তু নিজস্ব সার্বভৌম ক্ষমতা নেই। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাটাকে সরকার শুধু প্রয়োগ করে বা ব্যবহার করে মাত্র। তো তার মানে সার্বভৌম ক্ষমতার দিক থেকেও রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য রয়েছে। জনসংখ্যার পার্থক্য, রাষ্ট্রের ভূখণ্ডে বসবাসকারী সকল অধিবাসী রাষ্ট্রের সদস্য হয়। রাষ্ট্রের এলাকার মধ্যে যে সমস্ত মানুষেরা বসবাস করে তারা সবাই রাষ্ট্রের নাগরিক, তাই তো, বিদেশি বা ইয়েরা বাদ দিয়ে। কিন্তু হচ্ছে গিয়ে রাষ্ট্রের ভূখণ্ডে যারা বসবাস করে, যারা ভোট দেয়, তারা সবাই হচ্ছে গিয়ে নাগরিক। কিন্তু সরকার কিন্তু রাষ্ট্রের সব নাগরিককে নিয়ে তৈরি হয় না। সরকার গঠিত হয় রাষ্ট্রের টোটাল নাগরিকের কিছু অংশের সমর্থনে, মানে ক্ষুদ্র অংশের সমর্থনে সরকার গঠিত হয়। তার মানে সরকার হচ্ছে একটা প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান, অল্প সংখ্যক মানুষের সমর্থনে সরকার গঠিত হয়। কিন্তু রাষ্ট্র হচ্ছে সকল নাগরিককে নিয়ে গঠিত হয়। তার মানে রাষ্ট্র ও সরকারের জনসংখ্যার ক্ষেত্রেও কিন্তু একটা পার্থক্য রয়ে গেছে। এরপর আমরা দেখব যে রাষ্ট্র ও সরকারের মধ্যে গঠনগত পার্থক্যও আছে। রাষ্ট্র গঠনের মূল উপাদান হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার আর সার্বভৌমিকতা। এই চারটা উপাদান লাগবেই রাষ্ট্র গঠন করতে গেলে। সব রাষ্ট্রেই বৈশিষ্ট্য থাকে, কিন্তু বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম সরকার থাকে, তাদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। যেমন কোথাও গণতান্ত্রিক সরকার আছে, আমাদের ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে গণতান্ত্রিক সরকার আছে। আবার কোথাও আবার সমাজতান্ত্রিক সরকার, যেমন ধরো রাশিয়া বা তুমি চীনে যাও, সেখানে কিন্তু যে সরকারটা প্রতিষ্ঠিত আছে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক সরকার। আবার কোথাও সংসদীয় সরকার আছে, ব্রিটেনে গেলে পরে আমরা দেখি সেখানে সংসদীয় সরকার। আবার তুমি আমেরিকা যাও, সেখানে দেখবা সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার আছে। তার মানে এক একটা দেশে এক এক রকমের সরকার আছে। সরকারের বৈশিষ্ট্য প্রত্যেকটা দেশের আলাদা আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্রের বৈশিষ্ট্য কিন্তু সব দেশের এক। ভারতবর্ষেরও যা বৈশিষ্ট্য, চীনেরও তাই বৈশিষ্ট্য, আমেরিকারও তাই বৈশিষ্ট্য, ব্রিটেনেরও তাই বৈশিষ্ট্য। মানে প্রত্যেকের নিজস্ব জনসমষ্টি থাকবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, সরকার থাকবে, সার্বভৌমতা, এটা সব রাষ্ট্রে থাকবে। কিন্তু সরকার সব রাষ্ট্রে একরকম নাও হতে পারে। তাহলে গঠনগত দিক থেকেও রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য আছে। এরপর বিরোধিতার অধিকারের পার্থক্য। দেশের নাগরিকরা কখনো রাষ্ট্রের বিরোধিতা করতে পারে না। যদি তারা রাষ্ট্রের বিরোধিতা করে তাহলে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়া যেতে পারে। কিন্তু দেশের নাগরিকরা সরকারের বিরোধিতা করতেই পারে। সরকারের কোনো সিদ্ধান্ত দেশের নাগরিকের পছন্দ না হতে পারে, তারা সেই সিদ্ধান্তের বা সেই আইনের বিরোধিতা করতে পারে, কিন্তু দেশের নাগরিকরা কখনো রাষ্ট্রের বিরোধিতা করতে পারে না। তার মানে বিরোধিতার ক্ষেত্রেও একটা পার্থক্য আছে। আমরা সরকারের বিরোধিতা করতে পারি, কিন্তু আমরা কখনো রাষ্ট্রের বিরোধিতা করতে পারি না। তাহলে এই হচ্ছে প্রধান কতগুলি পার্থক্য। এছাড়া আরও একটা পার্থক্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে ধারণাগত পার্থক্য। রাষ্ট্র একটা জীবদেহের মতো। জীবদেহের যেমন হচ্ছে মস্তিষ্ক থাকে, মস্তিষ্ক যেমন সেই জীবদেহকে পরিচালনা করে, তেমনি রাষ্ট্রকে তুমি একটা জীবদেহের সঙ্গে তুলনা করো, তাহলে সরকার হলো তার মস্তিষ্ক। তার মানে জীবদেহ একটা সামগ্রিক ধারণা, আর মস্তিষ্ক সেই জীবদেহের একটা অংশ। একইভাবে রাষ্ট্র হলো একটা সামগ্রিক ধারণা, সরকার হলো সেই সামগ্রিক ধারণার একটা অংশ মাত্র। তার মানে ধারণাগত দিক থেকেও রাষ্ট্র হচ্ছে সামগ্রিক আর সরকার হলো আংশিক, তাই তো। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে রাষ্ট্র ও সরকার এক জিনিস নয়, রাষ্ট্র ও সরকার উভয়ই একে অপরের থেকে আলাদা, তাই তো। রাষ্ট্র একটা সামগ্রিক প্রতিষ্ঠান আর সরকার তার একটা অংশ, সে রাষ্ট্রকে পরিচালনা করে মাত্র। এরপর আমরা দেখব রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, তাই তো। যে পৃথিবীতে জন্ম থেকেই কিন্তু রাষ্ট্রের উৎপত্তি হয়নি। মানুষ যখন বনে থাকতো, আদিম মানুষরা, তখন কিন্তু তাদের কিন্তু কোনো রাষ্ট্র বা দেশ বলে কিছু ছিল না। তারপর পরবর্তীকালে আস্তে আস্তে মানুষ যখন সভ্য হলো,
তাদের মধ্যে যখন রাজনৈতিক চেতনা বাড়তে শুরু করলো, তখন আস্তে আস্তে মানুষ দলবদ্ধ হলো এবং নির্দিষ্ট সীমার মধ্যে তারা বসবাস করতে লাগলো। সেই নির্দিষ্ট সীমাতেই গড়ে উঠলো একটা রাষ্ট্র, আর দলের যে প্রধান সে হয়ে গেল দলপতি বা তিনি হয়ে গেল রাজা, তাই তো। তার নেতৃত্বেই একটা রাজ্য বা রাষ্ট্র গড়ে উঠলো। এখন রাষ্ট্র যে গড়ে উঠেছে সে সংক্রান্ত কিন্তু একাধিক মতবাদ আছে, মানে রাষ্ট্রবিজ্ঞানী একটা রাষ্ট্র গঠনের একাধিক মতবাদ দিয়েছেন। সেই মতবাদগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কাল্পনিক মতবাদ আর একটা হচ্ছে ঐতিহাসিক মতবাদ। কাল্পনিক মতবাদকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা ঐশ্বরিক মতবাদ, একটা বল প্রয়োগ মতবাদ আর একটা সামাজিক চুক্তি মতবাদ। তাহলে কাল্পনিক মতবাদ অনেক রকমের আছে, এছাড়াও একটা ঐতিহাসিক মতবাদ আছে। তাহলে রাষ্ট্র উৎপত্তি সংক্রান্ত অনেক রকম মতবাদ আছে, তার মধ্যে আমরা আজকে বল প্রয়োগ মতবাদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আসছে বল প্রয়োগ মতবাদ কি জিনিস। রাষ্ট্র উৎপত্তি বিষয়ে যে সমস্ত কাল্পনিক মতবাদ আছে তার মধ্যে অন্যতম হলো বল প্রয়োগ মতবাদ। এই তত্ত্ব কেবল রাষ্ট্রের উৎপত্তিরই ব্যাখ্যা করে না, তার সাথে রাষ্ট্রের প্রকৃতি এবং শাসক ও শাসিতের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটাকেও ব্যাখ্যা করে। এই মতবাদের প্রবক্তারা হলেন ডেভিড হিউম, লিকক, ওপেনহেইমার, ট্রিটস্কে, জেঙ্কস। এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা এই মতবাদকে সমর্থন করেছেন। এই মতবাদের মূল বক্তব্যটা কি? এই মতবাদের মূল কথা হলো শক্তির দ্বারা অর্থাৎ বল প্রয়োগের দ্বারা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। মানুষের আদিম ইতিহাস যদি তুমি বিশ্লেষণ করে দেখো তাহলে দেখবা অতীতে মানব সমাজ ছিল বহু ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী বা দলে বিভক্ত, তাই না? প্রাচীনকালে আদিম যুগে মানুষ যখন ছিল বনে জঙ্গলে তখন তারা দল বেঁধে থাকতো, তারা ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে তারা শিকার করত, ফলমূল সংগ্রহ করত এবং গোষ্ঠীবদ্ধভাবে জীবনযাপন করত। তো এই যে গোষ্ঠী বা দলগুলি ছিল তাদের কোনো না কোনো নেতা ছিল বা শক্তিমান যোদ্ধার দ্বারা পরিচালিত হতো, তাই তো। প্রত্যেকটা দলের একটা নিজস্ব দলপতি বা নেতা ছিল, তার নির্দেশেই বা তার আদেশেই সেই দলটা পরিচালিত হতো। এইবার খাদ্য ও বাসস্থানের প্রয়োজনে এই যে দলগুলো ছিল বা গোষ্ঠীগুলো ছিল তারা একে অপরের সাথে বিবাদে বা ঝগড়াতে জড়িয়ে পড়ল। এই বিবাদের ফলে দেখলাম আমরা কোনো কোনো গোষ্ঠী বা কোনো কোনো দল জিতলো আর কোনো কোনো দল হেরে গেল। তো জয়ী গোষ্ঠী পরাজিত গোষ্ঠীর ওপর নিজস্ব কর্তৃত্ব বা আধিপত্য প্রতিষ্ঠা করলো। এইভাবে কয়েকটা গোষ্ঠী মিলিত হয়ে গড়ে উঠলো কি বলো? উপজাতি। তাহলে কয়েকটা গোষ্ঠী পরস্পরের সাথে মিলিত হলো, মিলিত হয়ে গড়ে উঠলো একটু বৃহত্তর গোষ্ঠী বা দল, সেটাকে বলা হচ্ছে উপজাতি। পরে একটা উপজাতির সাথে আরেকটা উপজাতির সংঘর্ষ বাঁধলো, সেই একই কারণে খাদ্য, বাসস্থান বা ভূমি দখলকে কেন্দ্র করে একটা উপজাতির সাথে আরেকটা উপজাতির ঝগড়া বেঁধে গেল। সেখানেও দেখলাম যে একটা উপজাতি জয়ী হলো, অপর উপজাতি পরাজিত হলো। তখন জয়ী উপজাতি কি করলো? পরাজিত উপজাতির ওপর নিজস্ব কর্তৃত্ব, নিজস্ব আধিপত্য প্রতিষ্ঠা করলো। এইভাবে যখন কয়েকটা উপজাতি মিলিত হয়ে গেল তখন তৈরি হয়ে গেল বৃহত্তর একটা জনসমষ্টি। বিজয়ী উপজাতির নেতারা নেতৃত্বে গিয়ে এই এক একটি এলাকায় এই জনসমষ্টি বাস করতে শুরু করলো, ঠিক আছে। এবং বিজয়ী উপজাতি যিনি নেতা ছিলেন তিনি গিয়ে সেই এলাকার বা সেই জনসমষ্টির রাজা হয়ে গেল। তাই ভলতেয়ার বলেছে দ্য ফার্স্ট কিং ওয়াজ এ ফরচুনেট ওয়ারিয়ার, মানে সৌভাগ্যবান যোদ্ধাই ছিলেন প্রথম রাজা। তাহলে এইভাবে দেখি প্রাচীনকাল থেকে যদি আমরা মানব সভ্যতার বিবর্তনের ইতিহাসটাকে লক্ষ্য করি তাহলে দেখব সেই মানব সমাজ আদিম যুগ থেকে আস্তে আস্তে দলবদ্ধ হয়েছে, একটা দলের সাথে আরেকটা দলের বিবাদ বেঁধেছে, তারপর কয়েকটা দল মিলে গঠিত হয়েছে উপজাতি, তারপর আবার উপজাতির সাথে আরেকটা উপজাতির বিবাদ শুরু হয়েছে, কয়েকটা উপজাতি মিলে গঠিত জনসমষ্টি। সেই জনসমষ্টি যখন একজন নেতা বা একজন রাজার অধীনে একটা নির্দিষ্ট এলাকায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে তখনই জন্ম নেয় রাষ্ট্রের। তাই ভলতেয়ার বলেছিল দ্য ফার্স্ট কিং ওয়াজ এ ফরচুনেট ওয়ারিয়ার, তাই তো। তাহলে এই মতবাদের সমর্থকরা মনে করে শুধু রাষ্ট্র সৃষ্টি করাই নয়, মানে এতক্ষণ তো আমরা দেখলাম রাষ্ট্র সৃষ্টি করতে গিয়ে যুদ্ধে বা বল প্রয়োগের প্রয়োজন ছিল, তাই না? কিন্তু শুধু রাষ্ট্র সৃষ্টি করাই নয়, রাষ্ট্রের অস্তিত্বকে টিকিয়ে রাখতেও বল প্রয়োগের দরকার আছে। অর্থাৎ রাষ্ট্রের ভেতরে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে সেই বিশৃঙ্খলাকে প্রতিরোধ করতে বা বৈদেশিক আক্রমণ যদি করে সেই বৈদেশিক আক্রমণকে প্রতিরোধ করে দেশকে রক্ষা করতেও বল প্রয়োগের দরকার আছে।
তার মানে দেশ গঠনেও যেমন বল প্রয়োগ সাহায্য করেছে, তেমনি দেশের ভেতরে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে বা বৈদেশিক আক্রমণ থেকে দেশকে বাঁচিয়ে রাখতেও বল প্রয়োগ বা যুদ্ধ বা লড়াইয়ের প্রয়োজন আছে, তাই না? তার মানে এর থেকে আমরা শিখলাম যে বল প্রয়োগ রাষ্ট্র গঠনের একটা গুরুত্বপূর্ণ উপাদান। প্রাচীনকালে এই বল প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্র গঠিত হয়েছিল। তো বল প্রয়োগ মতবাদকে সমর্থন করে অনেকেই, যেমন গ্রিক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন একমাত্র বল প্রয়োগের দ্বারাই জনসাধারণকে সুপথে পরিচালনা করা যায়। তারপর হারবার্ট স্পেন্সার এই বল প্রয়োগ মতবাদের ভিত্তিতেই যোগ্যতমের উদ্বর্তন নীতিটাকে ব্যাখ্যা করেছিলেন। আবার মার্ক্সবাদীরা বলেছে রাষ্ট্র হলো বল প্রয়োগের অন্যতম প্রতিষ্ঠান, এক শ্রেণী অপর শ্রেণীকে শাসন করবার জন্য এই রাষ্ট্র নামক বল প্রয়োগের হাতিয়ারকে তারা ব্যবহার করে। ট্রিটসকেও একই কথা বলেছেন, তিনি বলেছেন রাষ্ট্র হচ্ছে শক্তির প্রতীক, তার মধ্যে যুদ্ধ করা হচ্ছে রাষ্ট্রের অন্যতম কর্তব্য। বার্নহার্ডিও একই কথা বলেছে, তিনিও বলেছে মাইট ইজ রাইট, মানে যুদ্ধ করাই হচ্ছে কি রাষ্ট্রের অন্যতম অধিকার, তাই তো? তাহলে বল প্রয়োগের সমর্থন আমরা অনেক ঐতিহাসিক অনেক রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদে পেয়ে থাকি। তার মানে বল প্রয়োগ রাষ্ট্র গঠনের একটা অন্যতম উপাদান এবং রাষ্ট্র গঠনে বল প্রয়োগের একটা বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু এই মতবাদ কিন্তু একবারে সমালোচনার ঊর্ধ্বে নয়, তাই তো? এই মতবাদকে বর্তমান যুগে নানাভাবে সমালোচনা করা হয়। কি কি? যেমন দেখো, যে একমাত্র উপাদান নয়। এতক্ষণ এই মতবাদটা পড়বার পর তোমাদের মনে হতে পারে যে রাষ্ট্র শুধু বল প্রয়োগের মাধ্যমে গঠিত হয়েছে, যুদ্ধের মাধ্যমেই রাষ্ট্র গঠিত হয়েছে, এরকম একটা ভুল ধারণা আমাদের মধ্যে তৈরি হতে পারে। কিন্তু মনে রাখবা, রাষ্ট্র সৃষ্টিতে বল প্রয়োগের ভূমিকা আছে, এটা সত্য কথা, কিন্তু একমাত্র উপাদান নয়। মানে শুধু বল প্রয়োগের দ্বারাই যে রাষ্ট্র গঠিত হয়েছে এ কথা সম্পূর্ণ সত্য নয়। বল প্রয়োগ ছাড়াও রাষ্ট্র সৃষ্টির আরও অনেক উপাদান আছে, যেমন ধর্ম, রাজনৈতিক চেতনা, এই সমস্তভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত হয়েছে। তাহলে শুধু বল প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্র গঠিত হয়নি। আবার রাষ্ট্রের ভিত্তিও নয়। রাষ্ট্রবিজ্ঞানী গ্রিং বলেছেন রাষ্ট্রের ভিত্তি জনগণের সম্মতি, পাশবিক বল নয়। অর্থাৎ শুধু বল প্রয়োগ দ্বারা রাষ্ট্রকে কখনো তুমি টিকিয়ে রাখতে পারবে না। রাষ্ট্রকে গঠন করতে বল প্রয়োগের দরকার হয়েছে ঠিকই, কিন্তু রাষ্ট্রকে টিকিয়ে রাখতে গেলে শুধু বল প্রয়োগ দরকার নেই, তার সঙ্গে আরও অনেক কিছু দরকার আছে। তাই হচ্ছে গিয়ে রাষ্ট্রকে টিকিয়ে রাখতে গেলে বল প্রয়োগই একমাত্র উপাদান নয়, সেখানে জনগণের সমর্থন দরকার হয়। এরপরে এর আরও কিছু সমালোচনা আছে। যেমন ধরো, এই মতবাদকে স্বৈরতন্ত্রের প্রতীক বলা হয়, কারণ এখানে জনগণের অধিকার, স্বাধীনতা প্রভৃতিকে স্বীকার করা হয়নি। এই মতবাদ রাষ্ট্রশক্তির কাছে শুধু নত থাকার শিক্ষা দেয়, মানে জনগণ হচ্ছে গিয়ে রাষ্ট্র নেতাদের কাছে মাথা পেতে সমস্ত আদেশ মেনে নেবে, এই কথাটাই বলা হয়েছে এখানে, তাই তো? এই বল প্রয়োগ মতবাদের মূল বক্তব্য হচ্ছে দেশের নেতা বা রাজা যা বলবে তোমাকে সেটাই হচ্ছে গিয়ে মানতে হবে, তুমি তার বিরোধিতা করতে পারবে না। তার মানে এটা একটা স্বৈরাচারী মতবাদ। এই মতবাদকে বর্তমান যুগে কখনো মেনে নেওয়া যায় না, কারণ গণতন্ত্র মানে যেখানে জনগণের অধিকার থাকবে, স্বাধীনতা থাকবে, জনগণের কিছু বলবার ক্ষমতা থাকবে। কিন্তু হচ্ছে গিয়ে এই বল প্রয়োগ প্রতিষ্ঠানে কখনো জনগণ কিছু বলতে পারে না, তাদের কোনো অধিকার থাকে না। তারপরে এটা অগণতান্ত্রিক। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সাম্য, স্বাধীনতা, মৈত্রী, এই যে তিনটা মূল ভিত্তির ওপর গণতন্ত্র দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে মানে বল প্রয়োগ মতবাদে এই যে নীতিগুলা সাম্য, স্বাধীনতা, মৈত্রী, এগুলোকে বাদ দিয়ে কেবল হচ্ছে বল প্রয়োগ বা যুদ্ধবাদকেই সমর্থন করা হয়েছে, যা কখনো গণতন্ত্র সম্মত নয় না। ঠিক আছে? তাহলে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এই মতবাদকে বর্তমান যুগে মেনে নেওয়া যায় না। আবার এটি বিশ্ব শান্তিরও বিরোধী, কারণ এখানে শুধু যুদ্ধবাদকে সমর্থন করা হয়েছে, বলা হয়েছে রাষ্ট্রের অধিকার হচ্ছে গিয়ে যুদ্ধ করা, লড়াই করা, এটা তার কর্তব্য। যদি এখন সব রাষ্ট্র যুদ্ধ করতে থাকে তাহলে পৃথিবীতে তো শান্তি বলে কিছুই থাকবে না, তার মানে বিশ্ব শান্তি বিঘ্নিত হবে এই মতবাদকে মানলে পরে। তাই এই মতবাদকে বর্তমান যুগে কখনোই সম্পূর্ণ সমর্থন করা যায় না। আবার এটি অনৈতিক মতবাদও বটে, কারণ হচ্ছে কি এখানে পশু শক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। হিংসা, লোভ, স্বার্থপরতা, এই যে নীচ প্রবৃত্তিগুলো আছে এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এগুলোকে বিকশিত করবার চেষ্টা হয়েছে। ফলস্বরূপ ভালো যে গুণাবলীগুলো আছে মানুষের, যেমন প্রেম, প্রীতি, ভালোবাসা, জনকল্যাণ, মানবিক গুণাবলী, এগুলো সব গুরুত্বহীন হয়ে পড়েছে। তাই এটাকে একটা অনৈতিক মতবাদ বলতে হয়। তাহলে এই সমালোচনা থাকা সত্ত্বেও এই যে মতবাদটা আমরা এতক্ষণ ধরে পড়লাম এর কিন্তু একাধিক গুরুত্ব আছে।
তাই তো, মানে ত্রুটি তো আছে অবশ্যই, একথা অস্বীকার করা যায় না, কিন্তু ত্রুটি থাকলেও এই মতবাদটার গুরুত্ব কিন্তু আগেও ছিল, এখনও আছে। কোন কোন ক্ষেত্রে আছে? প্রাচীনকালে রাজনৈতিক চেতনাহীন বর্বর মানুষদের আনুগত্যের শিক্ষা বা অভ্যাস গড়ে তুলবার ক্ষেত্রে বল প্রয়োগ মতবাদ বড় ভূমিকা নিয়েছিল। প্রাচীনকালে মানুষ যখন বর্বর ছিল, তাদের মধ্যে কোনো রাজনৈতিক চেতনা ছিল না, তখন মানুষকে জোর করে ভয় দেখিয়ে ঐক্যবদ্ধ করবার জন্য বল প্রয়োগের দরকার ছিল, তাই তো। তাহলে এই কথা আমরা কখনোই অস্বীকার করতে পারি না যে বল প্রয়োগের দ্বারাই বর্বর মানুষকে ঐক্যবদ্ধ করা খুব সহজ হয়েছে, রাষ্ট্র গঠনের পথ খুব তাড়াতাড়ি প্রশস্ত হয়েছে। তাহলে এক্ষেত্রে বল প্রয়োগের ভূমিকাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে একটা উপাদান আছে, তাই না? বৈদেশিক আক্রমণ যখন আমাদের দেশের উপর হয়, তখন তাকে আটকানোর জন্য আমরা সেনাবাহিনী পাঠাই, যুদ্ধ করি দেশকে রক্ষা করবার জন্য। তার মানে দেশকে রক্ষা করতে গেলে বা দেশের ভেতরে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তাকে প্রতিরোধ করতে গেলে এখনও কিন্তু প্রতিটি রাষ্ট্রে পুলিশি বাহিনী আছে, মিলিটারি বাহিনী আছে। তার মানে এখনও বর্তমান যুগেও বল প্রয়োগ বা পশু শক্তির যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রাষ্ট্রকে রক্ষা করবার জন্য, শান্তি শৃঙ্খলাকে বজায় রাখবার জন্য, তা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। বর্তমান যুগেও এর বিশেষ গুরুত্ব আছে। এরপর মার্ক্সবাদীরা বলছে রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র। শ্রেণী বিভক্ত সমাজে এক শ্রেণী অপর শ্রেণীকে শাসন করবার জন্যই রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে। তার মানে যতদিন রাষ্ট্র থাকবে ততদিন গিয়ে শ্রেণী শাসনের যন্ত্র হিসাবে এর ব্যবহার থাকবে। মানুষে মানুষে বিভেদ বা শ্রেণী বিভক্ত সমাজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত সমাজে একটা বল প্রয়োগের ভূমিকা থাকবে, এ কথা কিন্তু মার্ক্সও স্বীকার করে গেছে। আর বর্তমান যুগেও এটাকে কখনো অস্বীকার করা যায় না। আবার রাষ্ট্রের সার্বভৌমিকতার আসল শক্তি প্রতীক বল প্রয়োগ, এ কথা কিন্তু কি আমরা অস্বীকার করতে পারি না। তো সার্বভৌম, একটা রাষ্ট্র সার্বভৌম বা শক্তিশালী, এ কথার মানে সেই রাষ্ট্রের সামরিক শক্তি অনেক বেশি। যে রাষ্ট্রের সামরিক শক্তি অনেক বেশি সে রাষ্ট্র অনেক বেশি সার্বভৌম, মানে পৃথিবীতে সেটা নিজের কর্তৃত্ব সহজে প্রতিষ্ঠা করতে পারে। তাই লাস্কি বলেছে সামরিক শক্তির মাধ্যমেই রাষ্ট্রের সার্বভৌম শক্তি নিহিত আছে। তাহলে বর্তমান যুগেও একথা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না যে রাষ্ট্রকে রক্ষা করবার জন্য, দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এবং সমগ্র পৃথিবীতে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য বা সার্বভৌম শক্তিকে বাড়িয়ে তুলবার জন্য বল প্রয়োগের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা বর্তমান যুগেও আমরা অস্বীকার করতে পারবো না। তাহলে এই ভিডিওতে আমরা কি শিখলাম? আমরা শিখলাম রাষ্ট্র ও সরকারের পার্থক্য, সঙ্গে আমরা বল প্রয়োগ মতবাদ নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তোমরা এটা সম্পূর্ণভাবে দেখো, তাহলে এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন সঠিকভাবে পেয়ে যাবে।